এত টাকা একটা ফোনে যখন স্যামসাং নচ দেয় তখন অন্য কেউ নাই হোক আমরা অবাক হই, হয়তো স্যামসাং অবাক হয়ে নাই, স্যামসাং যে কোনো কিছু দিতে পারে। আগে 10 সপ্তাহই পরে গুণ বিচারি ফোনটা বক্স থেকে ওপেন করার পরেই দেখবেন ভালো লাগলে ফোনটা ভালো লাগছে, না লাগলে নাই। প্রথম দেখায় যা ভালো লাগে সেটাই মূলত সুন্দর, পরবর্তীতে সবই ভালো লাগে। তো একটা কথা বলতে চাইছিলাম বলি নাই। তো যাই হোক, এই ফোনটা দেখতে স্যামসাং সবসময় ব্যালেন্স ফোন বের করে, তেমন এটাও একটা ব্যালেন্স ফোন। ডিজাইনটা আপনার কাছে অস্বাভাবিক ভালো লাগবে না, অস্বাভাবিক খারাপও লাগবে না। ক্রেজি কোনো ডিজাইন স্যামসাং এখন পর্যন্ত বের করে নাই। তো ফ্ল্যাট, পিছনেও ফ্ল্যাট, সামনেও ফ্ল্যাট। ফ্ল্যাট ডিসপ্লের কারণে মিস টাচ কম হয়, তবে ফোনটাতে ভেজেল অনেক বেশি। এই বিষয়ে একটু পরে আসতেছি। পিছনের সাইডটা শেষ করে নিই। 3টা ক্যামেরা আছে, একটা লাইট আছে, লাইটটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল। 3টা ক্যামেরার মাঝখানে একটা ম্যাক্রো 2 মেগাপিক্সেল, এটা একদম অকাজের, এই বিষয়ে কথা না বলি। দ্বিতীয় যে ক্যামেরাটা আছে সেটা হলো আলট্রা ওয়াইড, খুব সম্ভবত 8 মেগাপিক্সেলের। সেটাতে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ব্যালেন্স করতে পারে দিনের বেলা, মানে একদম ডে লাইটে। ডিটেলস মোটামুটি ভালো থাকে, তবে একটু লাইট কমলেই ডিটেলসও হারিয়ে যায়, ডাইনামিক রেঞ্জও হারিয়ে, তখন আর ডাইনামিক রেঞ্জে কিছুই থাকে না। স্মুথ চলে আসে এবং গ্লিচারি ভাব চলে আসে, আনইউজফুল হয়ে যায়। আর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেখানে ওআইএস আছে, এই যে নাড়া দিলে শব্দ করে। স্টেবিলাইজেশন মোটামুটি আছে, ভালো আছে মোটামুটি চলে আর কি। একদম এস সিরিজের ফোনের মতো না, তবে স্টেবিলাইজেশন ভালো আছে। স্যামসাং A34, A73, A74 আসে নাই, A54 সবগুলো ফোনই একরকম, শুধু প্রসেসরের পার্থক্য থাকে, ডিসপ্লেতে একটু ভালো খারাপ থাকে, আর নচটা থাকে না। এই ফোনের সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে এই নচটা এবং এই চারদিকে বেজেলটা তেমন পেইন দেয় না, তবে নচটা একটু পেইন খাবে। কিন্তু ভাই বিশ্বাস করেন, ফোনটা কেনার পরে ডিসপ্লেটা দেখার পরে নচের কথা মনে পড়বে না, সত্যি কথা নচের কথা মনে পড়বে না। আপনি ভুলে যাবেন ডিসপ্লেটা এত সুন্দর, অসম্ভব সুন্দর। এই প্রাইস রেঞ্জে এই ডিসপ্লেটার নচের কথা ভুলিয়ে দিয়েছে। এই ফোনের নেগেটিভ দিকগুলা 1-2 কথা বলে দেওয়া যায়। সামনের নচ, ভেজেল, আর হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরাটা একটু বেটার হতে পারতো। তো এই ফোনটি প্রথমে যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে ফোনটা যে পরিমাণ মোটা, এটাই ফোন হাতে নিতে সমস্যা। এবং ফোনের ব্যালেন্স মাঝখানে রাখলে ডান দিক সামনের দিক দিয়ে ব্যালেন্স একুরেট না ফোনটা। মূল যে বিষয়টা সামনের দিক দিয়ে ভার বেশি, যার কারণে ফোনটা যে সামনের দিকে পড়ে নিতে নাই। আমার এই ইউনিটে এসডি কার্ডটা কাজ করতেছে না, মানে এক্সটার্নাল যে এসডি কার্ডের অপশনটা আছে সেটা কোনোভাবে সাপোর্ট করতেছে না। এটা হয়তো আমার ফোনের ফল্ট। আমি যখন ফুল এইচডি 60 FPS রাখবো তখন আমি আর লেন্স চেঞ্জ করতে পারবো না, তখন আমি লেন্স একদমই চেঞ্জ করতে পারবো না, ভিডিও তো পারবো না, কোনোভাবে পারবো না, জাস্ট ডিজিটালি জুম করতে পারবো। আর যদি আমি 30 FPS এ যাই তাহলে আমি লেন্স জুম করতে পারবো, তবে এটাতে টেলিফোটো লেন্স না থাকায় জাস্ট জুম হচ্ছে, তবে এটা একদমই স্মুথ না, জাস্ট কাট জুম করে যে দেওয়া যে এরকম ভাবে দেওয়া এই অপশনটা নেই, একদম খুবই বিরক্তিকর একটা জিনিস। আর হলো 2x যেটা আছে ডিজিটাল জুম আছে। রাত্রের ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে জাস্ট চলে, ভিডিও উঠে এতটুকুই, ডিটেলস যথেষ্ট পরিমাণ কম। আমি তো লক্ষ্য করতে পারবেন যে হাটের কারণে জিনিসটা শেখি না, জিনিসটা ব্লার চলে আসছে, জিনিসটা বিরক্তি। আর একটা জিনিস লক্ষ্য করা হলো লাইটগুলো যেগুলো আছে, লাইটগুলার লেন্স ফেয়ার যথেষ্ট বেশি, এবং জানি না ভয়েস কেমন শোনা যেতেছে, আমি পুরো কাছে নিয়ে করতেছি ভিডিও। লাইট ফ্লেয়ার বেশি এবং লাইটের কারণে যদি কোনো লেখার বিষয়টা থাকে, যেমন বাবু ডেকোরেশন যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছিল না। আর ফ্রন্ট ক্যামেরা আসতে বলবো, তাতে কোনো সমস্যা নাই, ছবিও তুলতে পারবো, এত সমস্যা নেই। আর ছবি তোলার ক্ষেত্রে ফটোতে গেলে এখানে 12 মেগাপিক্সেল একটা অপশন আছে, আর 48 একটা অপশন আছে। যদি 48 একটা ছবি তুলি তাহলে লেন্স চেঞ্জ করা যাবে না, 12তে লেন্স চেঞ্জ করা যাবে। 12 মেগাপিক্সেলের ছবির সাইজটা হচ্ছে হলো, দেখেন এখানে যথেষ্ট, এইটা খুবই বিরক্ত লাগছে আমার কাছে। 12 মেগাপিক্সেল একটা সাইজ হচ্ছে হলো 3.75 MB, আর 48 হলো 12.44 MB। তো এটা খুবই বিরক্তিকর। তবে এখানে কয়েকটা স্যামসাং এর অপশন আছে, যেমন অবজেক্ট ইরেজার, আবার র্যামাস্টার। আমরা অবজেক্ট ইরেজারটা যদি দিই, এটার মাধ্যমে অবজেক্ট ইরেজ করা সম্ভব। তবে আমি যদি এই জিনিসটা ইরেজ করে দিই,
ইরেজ দিই তাহলে হয়তো এটা মুভ হয়ে যাবে। এটা এআই এর মাধ্যমে স্যামসাং S24 আলট্রাতেও দিয়েছে, তবে এখানে এআই বাদে এখানে নাই। তবে এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, যেটা এখানে যে জিনিসটা লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে হলো এখানে আমার ডাটা নাই, দিক দিয়ে জাস্ট ঝাপসা ঝাপসা এই বিষয়টা। আমি যদি উষান ভাই একটা ছবি তুলি, ভাই আপনি দাঁড়ান, আর এখান থেকে যদি আমি অবজেক্ট রিমুভ করতে চেষ্টা করি, তাহলে আমার এখানে আরেকটা সমস্যা লক্ষ্য করা যায়। আমি ছবি তোলার পরে সাথে সাথে যদি চাপ দিই, ওপেন হইতে জাস্ট অনেকক্ষণ টাইম নেই, এখন ওপেন হয় নাই, যে এখন হয়েছে, প্রথমটা মিস করছে, আবার দিলাম, দিয়ে যদি টিপ দিই কাজ হচ্ছে না। এগুলা বিরক্তিকর পর্যায়ে পড়ে যখন আমি এত টাকার একটা ফোন কিনবো। তো এখানে যদি আমি উষান ভাইকে রিমুভ করার চেষ্টা করি, তাহলে অবজেক্ট ইরেজারটা দিলাম, দেওয়ার পরে আমি কিন্তু এখানে কিছুটা বাদ দিয়েছি, যদি কি বুঝে কিনা, না বাদ দেওয়াটা বুঝে নাই। তো এখানে কিন্তু একদম পারফেক্টলি হয় নাই, যে বিষয়টা আমি লক্ষ্য করলাম। এই ফটোশপে যদি এটা করা হতো পারফেক্টলি হতো। তো ফটোশপেরটাও যদি এখানে কপি করে দিয়ে দিত সেটা হতো। এগুলো আসলে বড় কোনো ফিচার ওয়াইজ এগুলো বড় কোনো বিষয় নেই। এই ফোনে আরো বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছিল অলওয়েজ অন ডিসপ্লে আছে, NFC আছে, এগুলো তো নর্মালি থাকবেই। সিকিউর ফোল্ডার আছে, এটা খুবই কাজের জিনিস। যারা এটা হচ্ছিল আলাদা একটা স্টোরেজে আপনার ফোল্ডারগুলো সিকিউর করে রেখে দিবে, ওইখানে ঢুকলে পাসওয়ার্ড লাগবে। এটা ইউটিউবে দেখে নিন, তো এটা খুব মজার একটা কাজের জিনিস। এছাড়া নর্মালি তেমন কিছু নাই। লিঙ্ক টু উইন্ডোজ, স্যামসাং এর স্পেশাল কিন্তু সফটওয়্যার ফিচার আছে, ওইগুলো এখানে দেওয়া আছে। এটা সিকিউরড বাই নক্স, এটা একটা বড় সুবিধা। আরেক কথা হচ্ছে হলো, আমি যদি সূর্যের উল্টার দিকে একটা ছবি তুলি ওশান ভাইয়ার, আর যদি ঢোকার পরে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে দেখেন ছবি তোলার আগে আমার যে কোয়ালিটি এবং ছবি তোলার পরে যে কোয়ালিটি, এখানে একটা হিউজ পার্থক্য দেখা যাচ্ছে। এটা 12 মেগাপিক্সেল, যদি 48-এ যাই তাহলে 48 মনে হয় আমরা সেই পার্থক্যটা পাবো। তো 48 অনেক একটা টাইম নেই। হ্যাঁ দেখেন 12 মেগাপিক্সেলের ছবিটা বেশি সুন্দর 48 থেকে। 12 মেগাপিক্সেলের ছবিটাতে এই যে এখানে যে আকাশের যে জায়গাটা, এটা ক্লিন আসছে, সূর্যটাকে মিনিমাইজ করতে পারছে। তবে 48-এ সেটা পারে নাই, সূর্যটাকে এই রিফ্লেকশনটা আকাশটাকে ঘুরে ফেলেছে। শুধু তাই না, এখানে ছবিটা আরো বেশ কিছু পার্থক্য রয়েছে। 12 এবং 48 সেম ছবি, 12তে আমরা মনে করি যে তুললে ব্যাটার হবে, তবে না, আসলে 48-এ ব্যাটার হবে। টুকু 48-এ ব্যাটার তুললে মনে হবে ব্যাটার হবে ছবিটা, আসলে কিন্তু না, 48-এ না, 12তে ব্যাটার। এটা আপনি বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবেন। তবে এখন এই ফোনটার স্টেরিও স্পিকার সাউন্ড ব্যাটার, ফ্রন্ট ক্যামেরা সাউন্ড ব্যাটার, ডিসপ্লে হলো অসাম। তো কালকে রাত্রে আমি যখন ফোনে ফ্ল্যাশ অন করেছিলাম, তখন একটা মানে ইংলিশে কি কয়, যাই হোক, মানে অফ হচ্ছিল, অন হচ্ছিল, অফ হচ্ছিল, ফ্লিপিং করছিল। এখন আপনারা দেখে আসবেন এই ফোনটার সাথে আমি কি কি নির্যাতন করেছি এবং কি কি অত্যাচার করেছি। ওকে ভাই, মারলাম কিন্তু, কেমনে মারতাম ভাই, আরো জোরে মিলি পুষ্পায় আরো। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফোনটির সাথে অসম্ভব অত্যাচার করবো এবং একটা ছকে লিখে রেখেছিলাম কি কি অত্যাচার করব, এবং ওই মোতাবেক সবগুলো কাজই আমরা করতে সফলভাবে করতে সফল হয়েছি। আচ্ছা দেন দেন। বালিতে বারে বারে মেলার উদ্দেশ্য ছিল ফোনটিতে স্ক্যাচ পড়ে কিনা এবং ভিতরে ভালো ঢুকে কিনা। ফোনের IP67 ওয়াটার রেসিস্ট্যান্স ছিল এবং ডাস্ট রেসিস্ট্যান্স ছিল। ওয়াটার রেসিস্ট্যান্স চেক আমরা করব, ডাস্ট রেসিস্ট্যান্স চেকটা করছি। ওয়াটার থেকে ডাস্টটা বেশি ভয়ানক, কারণ আপনি রেগুলার ফোন পানিতে চুবাবেন না, বা যারা চুবান না তাদের সমস্যা নেই, বৃষ্টিতে হোক ভিজান না। তবে ডাস্টটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এটা ঢুকবেই। আর যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য তো কথাই নেই। এটা অনেকটা এরকম যে বালির ভিতরে আপনি ফোন নিয়ে বসে আছেন। বালিকে ময়মনসিংহের স্থানীয় ভাষায় বালু বলা হয়। মিলে পরে ফোনটিকে নিয়ে গেলাম ব্রহ্মপুত্র নদীতে ধুইতে, যেখানে ময়মনসিংহের সকল বর্জ্য এবং ময়লা এসে পতিত হয়। আগে চুবান। ভাই আমার হাত ধুইছে না ভাই, হাত ধোয়া দরকার। ভাই আমি তুলতেছিলাম নদীর মধ্যে। আরে ভাই এমনি নৌকা ই কোন যেত না এমনি, আইয়া আইয়া আইয়া
কারণ একটা ভাই আন্ডার ওয়াটার একটা টেস্ট নিয়ে যান ভিডিও ফোর আচ্ছা 60 বুম 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 ভাই এমনি মনে হয় মাস্টার ছবি তুলে না ভাই ভাই কিছু কিছু পাইলে কিন্তু ভাই আমি একটা ভালো ফটোগ্রাফার হইতে পারতাম আমি কিন্তু ভাই একটা ভালো আমি কিন্তু ভাই একটা ভালো আমার ভবিষ্যৎ দেখতে পারতেছি আন্ডার ওয়াটার ফটোগ্রাফিতে ওমা একবার চো ভাই ব্যাক ক্যামেরা একবার চো ভাই ফ্রন্ট ক্যামেরা ভাই আমি একটু বসছি ভাই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট না হয় পানির নিচে ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না। আমরা স্ট্রেট 24 ঘন্টা ফোনটাকে পানির নিচে রাখবো, ফ্রিজে রাখবো, বরফ করব অ্যান্ড বরফ খুলবো, এছাড়া কিছুই না। এটাকে এভাবে রেখে দিব, ফ্রিজে রেখে দিব জাস্ট বরফ হওয়ার জন্য। এটা নষ্ট হইতে পারে, ভালো থাকতে পারে। 24 ঘন্টা হিসাব করলে আজকের দিনের 4টা দাঁড়ায় পরের দিনের 4টা, কিন্তু না, আমরা 24 ঘন্টার সাথে 12 ঘন্টা যোগ করে পরের দিনের সকাল 4টা করে ফেলেছি। আমরা 24 ঘন্টা এবং 12 ঘন্টা মোট 36 ঘন্টা ফোনটাকে পানিতে রেখেছি এবং বরফ করেছি। ফোনটাকে ফ্রিজ থেকে এনে ক্যামেরা সেট আপ করতে করতে বরফ গলেও গিয়েছে, গরম ছিল যেহেতু গলে গিয়েছে। তবে এরপরে আমাদের গলাইতে যথেষ্ট কষ্ট হয়েছে। ফোনটা মূলত পানির বরফের ভিতরে ছিল, উপরের অংশটা এবং নিচের অংশ কিছুটা গলে গিয়েছিল। ফোনটাকে চার্জ দেওয়ার চেষ্টা করলাম, স্যামসাং সুন্দর মতো আমাকে বলতেছে আপনি ফোনটিকে পানিতে চুবিয়েছেন, সেই জন্য আপনি চার্জ দিতে পারবেন না। কিন্তু না, আমি তো আবার চেষ্টা করব। ফোনের ডাস্ট এবং ওয়াটার রয়েছে, এটা ইংলিশে আমাকে বোঝানোর চেষ্টা করলো এবং কীভাবে পরিষ্কার করতে হবে সেটাও এখানে প্যারাগ্রাফের মতো করে লিখে দিল যেন আমি বুঝে সেই কাজটা করি। কিন্তু না, আমি এভাবে রেখে দিয়েছি সারা রাত। এটাও একটা নির্যাতন। ফোনটি কি নষ্ট হয় কিনা, কিন্তু না, ফোনটি নষ্ট হয় নাই। অতঃপর আমরা চলে আসলাম ফুটন্ত পানিতে ফোনটিকে দিয়ে রান্না করব। এই টেস্টটি আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল, বেদনাদায়ক ছিল, কিন্তু না, আমরা তো সেই টেস্টটা অবশ্যই করব। ফুটন্ত পানি, চুলাতে পানি ফুটছে, এমন অবস্থায় ফোনটিকে আমরা পানিতে দিব। চুলার টেম্পারেচার 85 উপরে দেখা যাচ্ছে। এটা আমরা আরও কিছুক্ষণ রাখলে হয়তো আমাদের টেম্পারেচার মেশিনটা গলে যাবে, তাই আর রাখি নাই। এটা টাইম নেই, এটা টাইম দেখাতে অবশ্যই 100 ডিগ্রি ছাড়িয়েছে, না হলে তো আর বাষ্পীভূত হচ্ছে না। বাষ্পীভূত হওয়ার জন্য 100 ডিগ্রি হওয়া তো ম্যান্ডেটরি, ঠিক না? তার জন্য সবার আগে আমরা চুলাটিকে বন্ধ করে নিলাম। চুলাটিকে বন্ধ করার সাথে সাথে দেখা গেলো ফুটন্ত পানি আর ফুটছে না। আমি এটা আশাহত হলাম, আমি ভেবেছিলাম ফুটতে থাকবে, কিন্তু যেহেতু কারেন্টের চুলা, যেহেতু একটা ভয়ানক একটা বিপজ্জনক বিষয়, সেহেতু আমরা আর ফুটন্ত চুলা চালু অবস্থায় ফোনটিকে দেওয়ার সাহস করলাম না। ফোনটিকে পানির নিচে কিছুক্ষণ রেখে একটু নাড়াচাড়া, একদম ভাত না বড়া বানানোর দিয়ে একদম চামচ দিয়ে নাড়াচাড়া করে আবার এটাকে ঠান্ডা পানিতে রেখে দিলাম। ঠান্ডা পানিটা না রাখলে লিথিয়াম আয়ন ব্যাটারি বিস্ফোরিত হওয়ার চান্স আছে এবং এতে সবাই মারা যাবে হয়তো বা। আরে এই বয়সেই অকাল মৃত্যুবরণ করতে হবে একমাত্র ফোনের রিভিউর জন্য, কষ্ট লাগে ভাবলেই। ফোনটি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমরা আবার হাতে নিলাম। হাতে নিয়ে ওমা, ফোন তো চলছে। আমরা অকাল মৃত্যু না হয়ে অকালভাবে খুশি হয়ে গেলাম। অকালভাবে মনে হয় সময় যার হয়নি তাকে মনে হয় অকাল বলে। কাটার পর নিয়ে আসলাম ছুরি দিয়ে কতক্ষণ গোতাগতি করার একটা চেষ্টা করি। না, এখানে আমরা কোনো দাগ ফেলতে পারিনি, একদম ক্লিন। অতঃপর আমরা স্কেল দিয়ে কতক্ষণ ঘাসাঘাসি করি, যদিও ছুরি থেকে স্কেলটা তেমন কার্যকরী হবে বলে মনে হয় না। যেখানে ছুরি পারে না সেখানে আমরা কি করবো, অতঃপর আমরা নিয়ে আসতে পারি একটা বটি বা দাওটা তো যথেষ্ট ময়লা রয়েছে, থাকবেই, এটা কাজ হলো ময়লা। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা এটাকে রেখে কতক্ষণ ঘোরান দিই, তাহলে মনে হয় আমাদের এটা ভালো একটা অঙ্কের সমস্যার সমাধান হইতে পারে। কিন্তু ফোনটাকে যদি এভাবে প্রেসার দিই, ফোনটিতে স্ক্র্যাচ ফেলানোর বেশ কিছু উপায় রয়েছে। প্রথমে আমরা ইন্ডিকেটর দিয়ে ট্রাই করেছি। তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফোনের স্টিকারগুলো উঠিয়ে নিব, পলি যেটা লাগানো থাকে সাইড দিয়ে, ওইগুলো ওঠানোর পরবর্তীতে ভাঙ্গাভাঙ্গির তো কোনো নামই নেই ভাই, ভাঙ্গাভাঙ্গির তো কোনো নামই নেই। এত চেষ্টা করতেছে ভাঙ্গে না, ভাঙ্গা উচিত এটা। 104
ওয়ান অফ দ্য বেস্ট ইউআই স্যামসাংয়ের, এটা আপনাকে মানতেই হবে। এখানে তেমন বাগ বাল্য কিছুই নাই, খুব স্টেবল একটা ইউআই, এবং এখানে নক্স সিকিউরিটি আছে আলাদা। নক্স কিন্তু হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি, এখানে আলাদা হার্ডওয়্যারের বিষয় আছে, সফটওয়্যার লেভেলের সিকিউরিটি না। এই ফোনটার সাথে যা যা করেছি, এরপরে যে ফোনটা টিকে আছে এটা আল্লাহর সৌভাগ্য। এবং আমার মনে হয় না এই ফোনের ডিউরেবিলিটি টেস্ট নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে। যে পরিমাণ নির্যাতনের ফোনটা টিকে আছে, এইভাবে এরপরে টিকে থাকার কথা না। আমি আল্লাহর ওয়াস্তে রেখে ছেড়ে দিয়েছিলাম, ফোনের মায়া ছেড়ে এইগুলো করেছি। যাক আমারই যাক, তবু আপনার ভিডিওটা দেখেন। আমার মনে হয় না বাংলাদেশের প্রথম এই ফোনটা নিয়ে এই ধরনের কোনো কাজ কেউ করেছে। আমি ভাই সাহস করে ফেলেছি, আর আমার ফোন কোম্পানি আমার গণেও না, কেউই গণে না। সুতরাং ফোনের দুর্নাম বললেও সমস্যা নেই, সুনাম বললেও সমস্যা নেই, অরিজিনাল কথাটা আমি বলতেই পারি। আমার নেক্সট ফোন পাঠানোর কোনো তেলবাজির কোনো টেনশন নাই এখানে। তো এই ফোনের এই সমস্যা এই ছবিতেই ছিল। ফোনের এই সব কিছু করার পরও সবচেয়ে আজব বিষয় হচ্ছিল পিছনে কোনো স্ক্র্যাচ লাগা নেই ফোনের। এখন গরিলা লাগানো আছে, তবে তখন কিন্তু গরিলা লাগানো ছিল না। সামনে কোনো স্ক্র্যাচ আসে নাই, এখানে একটা আর এখানে একটা হালকা স্ক্র্যাচ আছে, যেটা খুব খেয়াল না করলে দেখা যায় না। আমার এত রিস্ক নেওয়ার নিশ্চিত যদি সাবস্ক্রাইব না করেন কষ্ট পাবো। ধন্যবাদ।